আজকের টপিক পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি একে আমরা কি বলে থাকি ইংলিশে? ডাইজেস্টিভ গ্ল্যান্ড। ঠিক আছে, পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড। আচ্ছা, ফার্স্ট যে পৌষ্টিক গ্রন্থি আমরা পড়ব সেটা হচ্ছে কি? লালা গ্রন্থি। লালা গ্রন্থি একে ইংলিশে কি বলা হয়ে থাকে? স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ড। আচ্ছা, আমাদের কতগুলো স্যালিভারি গ্ল্যান্ড আছে? আমাদের রয়েছে 3 পেয়ার্স, মানে 3 জোড়া, বা বলতে পারি 6টি। ঠিক আছে, কি কি তাহলে রয়েছে? কি কি স্যালিভারি গ্ল্যান্ডস বা লালা গ্রন্থি রয়েছে? এক আছে প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্রন্থি। নাম্বার 2 সাবম্যান্ডিবুলার গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি। নেক্সট হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। আচ্ছা, প্রত্যেকটি কিন্তু এক জোড়া বা দুটি করে রয়েছে। প্যারোটিড গ্রন্থিও দুটি রয়েছে, সাবম্যান্ডিবুলারও দুটি রয়েছে, সাবলিঙ্গুয়ালও কিন্তু দুটি করে রয়েছে। ঠিক আছে, তার মধ্যে এই যে প্যারোটিড গ্রন্থি, এটি কিন্তু সর্ববৃহৎ লালা গ্রন্থি। এটাই কিন্তু সর্ববৃহৎ লালা গ্রন্থি। হয়েছে? আচ্ছা, প্যারোটিড গ্রন্থি কোথায় রয়েছে? না কানের কাছাকাছি, কর্ণমূলে অবস্থিত, কানের কাছে প্যারোটিড গ্রন্থি। ঠিক আছে, এরপর আসছে সাবম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলার রয়েছে চোয়ালের দুপাশে। ঠিক আছে, আর সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল বলতে জিভের ঠিক নিচে, মানে নিচের তালুর, মুখগহ্বরের মেঝের মিউকাস পর্দার নিচে অবস্থিত এটি। ঠিক আছে, এইখান থেকে সর্বাধিক লালা ক্ষরিত হয়। আচ্ছা, নেক্সট যদি বলি তাহলে লালা গ্রন্থির কাজ কি? লালা গ্রন্থির কাজ কি? অবশ্যই প্রথম পয়েন্ট কি আসবে? লালা গ্রন্থির কাজ হচ্ছে লালারস ক্ষরণ করা। লালারস ক্ষরণ করা। এবার যদি আমি বলি এই লালারসে কি এমন আছে যার জন্য হচ্ছে এটি বিপাকে সহায়তা করে? না টায়ালিন উৎসেচক রয়েছে। টায়ালিন, এটি কিন্তু উৎসেচক, টায়ালিন উৎসেচক আছে। এই টায়ালিন উৎসেচক কার বিপাক ঘটায়? শর্করা জাতীয় খাদ্য, বা যাকে আমরা বলে থাকি কার্বোহাইড্রেটে বিপাকে সহায়তা করে। ঠিক আছে, আচ্ছা, এই জন্য আমরা যখন কোনো খাবার খাই মুখ থেকে বিপাক কিন্তু স্টার্ট হয়ে যায়, কিন্তু সেটা কার বিপাক? শর্করা, প্রোটিন আর ফ্যাটের কিন্তু কোনোরূপ বিপাক হয় না মুখে। ঠিক আছে, আচ্ছা, লালারসে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি না লাইসোজাইম। এর কাজ কি? এর কাজ হচ্ছে খাবারের সঙ্গে অনেক রকমের ব্যাকটেরিয়া থাকতে পারে, সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। ব্যাকটেরিয়াদের
ধ্বংস করা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা তাহলে কি পড়ব? নেক্সট যে গ্রন্থিতে আসছি সেটা হচ্ছে কি, এটা আমরা পড়লাম লালা গ্রন্থি। নেক্সট আসছে যকৃৎ। নাম্বার 2 যকৃৎ, ইংলিশে আমরা যাকে বলে থাকি লিভার। ঠিক আছে। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে মানুষের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি? এই যকৃৎ। এটি কিন্তু মানুষের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি। ঠিক আছে। আচ্ছা, যকৃতের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যকৃৎ আমাদের কোথায় আছে না মধ্যচ্ছেদার নিচে। কোন দিকে আছে না ডান দিকে না বাম দিকে? যকৃতের অবস্থান কোথায়? মধ্যচ্ছেদার নিচে, মধ্যচ্ছেদার নিচে কোন দিকে আছে? ডান দিকে অবস্থান করে, ডান দিকে অবস্থান করে। ঠিক আছে। যকৃতের 4টি খণ্ড রয়েছে, ডান খণ্ড, বাম খণ্ড, কর্ডেট এবং কোয়াড্রেট। আচ্ছা, এরপর আসি কি না যকৃতের ঠিক নিচেই রয়েছে কি না পিত্তথলি, যকৃতের সঙ্গে অ্যাটাচ রয়েছে। যদি আমরা যকৃতের ডায়াগ্রাম দেখি তাহলে দেখতে পাবো এটা যদি যকৃৎ হয়, যকৃৎ খানিকটা এরকম দেখতে লাগে। যকৃতেই দেখব এরকমভাবে একটা গ্রন্থির ন্যায় অ্যাটাচ রয়েছে। এটি কি? এটি কিন্তু হচ্ছে পিত্তগ্রন্থি। ঠিক আছে। এটাই কিন্তু পিত্তথলি। পিত্তথলি। তাহলে পিত্তথলির কাজ কি? পিত্তথলি বা পিত্তাশয় বলে থাকি, পিত্তকে সঞ্চয় করে রাখা। তাহলে পিত্ত কোথা থেকে উৎপন্ন হচ্ছে? উৎপন্ন হয় কিন্তু পিত্ত যকৃৎ থেকে। ঠিক আছে। সঞ্চয় থাকে পিত্তথলিতে, যার নিচের দিকে এরপরে গিয়ে দেখতে পাবো যে অগ্নাশয় নালী রয়েছে, অগ্নাশয় নালীর সঙ্গে সেটা যুক্ত হয় এই পিত্ত নালী। এইখান থেকে তো নালীর মধ্য দিয়ে বেরোয়, পিত্ত নালী কার সঙ্গে যুক্ত হচ্ছে? অগ্নাশয় নালীর সঙ্গে যুক্ত হচ্ছে, অগ্নাশয় নালীর সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে যে কমন যে নালীটা তৈরি করছে তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ভাটারও বলে থাকা হয়। অ্যাম্পুলা, হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। আমরা এই যে অনেক সময় বলে অ্যাম্পুলা অফ ভাটার, অ্যাম্পুলা অফ ভাটার। ঠিক আছে, দুটোই বলা হয়ে থাকে। তো পিত্তনালী, অগ্নাশয় নালী একসঙ্গে মিলে গিয়ে তৈরি করছে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ভাটার। গিয়ে কোথায় গিয়ে মিশছে? ডিওডিনামে গিয়ে উন্মুক্ত হচ্ছে। কোথায় না ডিওডিনামে উন্মুক্ত হয়। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন অনেক সময় আসে যে জৈব রসায়নগার কাকে বলা হয়? যকৃৎকেই জৈব রসায়নগার বলা হয়ে থাকে। এরপর আসি কাজের কথা, যে তাহলে যকৃতের কাজ কি? যকৃতের কাজ কি? যকৃৎ থেকে পিত্ত বা বাইল উৎপন্ন করা। তাহলে ফার্স্ট কাজ আমরা শিখলাম কি না পিত্ত, বা একে আমরা কি বলে থাকি? বাইল। বাইল
সরি উৎপন্ন বাইল উৎপন্ন করা, যা পিত্তথলিতে গিয়ে সঞ্চিত থাকে এবং পরে সেটি অ্যাম্পুলা ওভাটারের থ্রু দিয়ে ডিওডিনামে গিয়ে উন্মুক্ত হয়। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আমরা কি বলতে পারি না, এটি হচ্ছে পিত্ত কি করে, স্নেহ জাতীয় পদার্থ পরিপাকে সহায়তা করে। বাইল বা পিত্ত স্নেহ জাতীয় খাদ্য পরিপাক করে। আচ্ছা, নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে এখানে কি কোষ থাকে? কুফার কোষ। কুফার নামক এক বিশেষ প্রকারের কোষ থাকে। এই কোষের কাজ কি না, রোগ জীবাণু ধ্বংস করা। রোগ জীবাণু, মুখে টায়ালিন থাকছে, কিন্তু তা সত্ত্বেও যদি ওখানে কোনো জীবাণু ক্রস করে চলে আসে, তখন সেখানে কুফার কোষ থাকছে, সেখানেও ধ্বংস করা। রোগ জীবাণু ধ্বংস করে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি? নাম্বার 3, নেক্সট হচ্ছে অগ্নাশয়। বা একে বলা হয়ে থাকে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস, অগ্নাশয়কে কি বলা হয়ে থাকে? মিশ্র গ্রন্থি। একে বলা হয়ে থাকে মিশ্র গ্রন্থি। কেন বলা হয়ে থাকে একে মিশ্র গ্রন্থি? কারণ এটি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুই প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত। আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? হরমোন নিঃসৃত হয়। আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? উৎসেচক নিঃসৃত হয়। ঠিক আছে। আচ্ছা, অগ্নাশয়ে ডিওডিনামের যে দুটি বাহু রয়েছে, দুটি বাহুর মাঝখানে, মানে ডিওডিনামের কাছে বলতে পারি, ডিওডিনামের কাছে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, এখানে তো অলরেডি আমরা জানলাম যে এরা সবাই মিলে একটাই নালী গঠন করেছে, এই যে অগ্নাশয়, পিত্তনালী, এই যে অগ্নাশয় নালী, সবাই মিলে ওই হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ভাটার গঠন করে সবাই গিয়ে ডিওডিনামে গিয়ে উন্মুক্ত হচ্ছে। আচ্ছা, আমি একদম ডিরেক্টলি কাজে চলে আসি। তাহলে অগ্নাশয়ের কাজ কি? কি কাজ করে না, অগ্নাশয় হচ্ছে, ফার্স্ট আসি বহিঃক্ষরা গ্রন্থি থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট প্রভৃতিকে ভাঙার জন্য বিভিন্ন প্রকার উৎসেচক ক্ষরণ করে। ঠিক আছে। এটাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব রকমই মোটামুটি কম বেশি ভাঙতে পারে। আচ্ছা, হরমোনের কথা যদি আমি আসি, এখানে কিন্তু 3 প্রকার সেল রয়েছে। একটা হচ্ছে আলফা কোষ, বিটা কোষ, লাস্ট ওয়ান হচ্ছে ডেল্টা কোষ। আচ্ছা, আলফা কোষ থেকে কি নিঃসৃত হয়? গ্লুকাগন। বিটা কোষ থেকে ইনসুলিন, এটার নাম প্রায় শুনেই থাকবে, ইনসুলিন। আচ্ছা, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন। ঠিক আছে। এদের কাজ আমি এখন ব্যাখ্যা করছি না, যখন আমি হরমোন পড়াবো তখন অবশ্যই আমি এদেরকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। আপাতত এইটুকু মনে রাখতে হবে যে এরা প্রত্যেকেই হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি
এই অন্তঃক্ষরা গ্রন্থি আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ নিয়ে গঠিত। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন এবং ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন নিঃসৃত হয়। ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের অগ্নাশয়। এরপর যেটা আসছে কি অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। এরপরে যেটা আমাদের পৌষ্টিক গ্রন্থি রয়েছে সেটা হচ্ছে পাক গ্রন্থি। পাক গ্রন্থি যেটাকে আমরা কি বলে থাকি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডসও বলে থাকি। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। আচ্ছা, পাক গ্রন্থি বা যেটা আমরা পাকস্থলীতে যে গ্রন্থিগুলো রয়েছে, ঠিক আছে, সেখানে বেশ কিছু রকমের কোষ নিয়ে গঠিত, বিশেষ রকমের কোষ। প্রত্যেকের আলাদা আলাদা রকমের কাজ আছে। একটা একটা করে তাহলে আলোচনা স্টার্ট করি। প্রথম যে কোষটা আসছি সেটা হচ্ছে পেপটিক কোষ। তাহলে অগ্নাশয় বলছি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে বা পাক গ্রন্থি বা পাকস্থলীতে কি কোষ আছে? পেপটিক কোষ। পেপটিক কোষ। এর কিন্তু আরেকটা নাম আছে, একে আমরা আরেকটা নাম কি বলতে পারি? চিপ সেল। চিপ সেল। এ কি ক্ষরণ করে? এ কিন্তু ক্ষরণ করে নিষ্ক্রিয় পেপসিনোজেন। এ ক্ষরণ করে নিষ্ক্রিয় পেপসিনোজেন। এই নিষ্ক্রিয় পেপসিনোজেন কি করে না, নিষ্ক্রিয় পেপসিনোজেন সক্রিয় পেপসিন এ পরিণত হয়, প্রোটিন পাচন ঘটায়। ঠিক আছে? সক্রিয় পেপসিনোজেনে এটিই কিন্তু পরে গিয়ে সক্রিয় পেপসিনোজেন, নিষ্ক্রিয় পেপসিনোজেন ক্ষরিত হচ্ছে। এই নিষ্ক্রিয় পেপসিনোজেন পরে গিয়ে সক্রিয় পেপসিনোজেন হবে, পেপসিনে রূপান্তরিত হয়ে সেটি কী করবে? প্রোটিনের বিপাক ঘটাবে। এটাই পরবর্তীকালে রূপান্তরিত হবে কিসে? সক্রিয় পেপসিন, যা কি করবে? প্রোটিন বিপাক করবে। বুঝতে পারলাম? তাহলে পেপটিক কোষ বা চিপ কোষ থেকে নিষ্ক্রিয় পেপসিনোজেন ক্ষরিত হয়। এই নিষ্ক্রিয় পেপসিনোজেন প্রোটিন বিপাকে সহায়তা করে। তাহলে চিপ কোষ যদি আমি বলি যে ছোট্ট করে যে দেখতে কেমন হয়, জাস্ট রাফ পিকচার এঁকে দেখাচ্ছি। এটি দেখতে কিন্তু অনেকটা এই প্রকারের। ঠিক আছে? কোষ মানে তাতে একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো থাকবেই। এটি হচ্ছে চিপ কোষ বা পেপটিক কোষ। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 2, পাকগ্রন্থিতেই কিন্তু আমি এখন আলোচনা করছি, বা পাকস্থলীতে। সেকেন্ড কি কোষ থাকে? অক্সিনটিক কোষ। অক্সিনটিক কোষ। অক্সিনটিক কোষ কি ক্ষরণ করে? HCl ক্ষরণ করে। ঠিক আছে? এ কি করে? এই HCl নিষ্ক্রিয় পেপসিনোজেনকে, এই যে দেখতে পেলাম, এই যে পেপসিনোজেন, নিষ্ক্রিয় পেপসিনোজেন থেকে সক্রিয় পেপসিন কে করছে? HCl। এই HClই করছে নিষ্ক্রিয় পেপসিনোজেন থেকে সক্রিয় পেপসিন, যেটা কিনা অক্সিনটিক কোষ থেকে ক্ষরিত হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এর আরও একটি কাজ রয়েছে, এটি অবশ্যই জীবাণুকে ধ্বংস করে। ঠিক আছে? আচ্ছা, দেখতে তাহলে আমাকে যদি বলি এটা দেখতে কেমন হয়,
অনেকটা ডাব্লিউ শেপে। এইরকম দেখতে হবে। এটা কি না অক্সিনটিক কোষ, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছি কি নেক্সট, এটা কিন্তু আমি পাকগ্রন্থিরই কথা বলছি। পাকগ্রন্থির তৃতীয় কোষ মিউকাস কোষ। মিউকাস কোষ, একে আমরা কি বলে থাকি? গবলেট কোষ। গবলেট কোষ বলে থাকি। তাহলে এখান থেকে কি খরিত হয়? নাম থেকে বুঝতে পারা যাচ্ছে যে মিউকাস খরিত হয়। এখান থেকে মিউকাস খরিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এই মিউকাসের কাজ কি না? মিউকাস হচ্ছে পাকস্থলীকে এই HCl এর হাত থেকে রক্ষা করে। এই মিউকাস কি করে? পাকস্থলীকে HCl এর থেকে রক্ষা করে, ঠিক আছে। আচ্ছা, যদি এটা অনেক সময় শুনে থাকবে গ্যাস্ট্রিক আলসার হয়ে থাকে, আমরা যদি টাইমে ঠিকঠাক টাইমে যদি না খাই, HCl তো সে তার টাইমে রিলিজ হচ্ছেই, HCl ক্ষরণ হতে থাকবে। এবার পাকস্থলী যদি এমটি হয় বা স্টোমাক যদি এমটি হয়, এই HCl এতটা পরিমাণে HClকে তখন মিউকাস কিন্তু একা হ্যান্ডেল করতে পারবে না। এটা একদিনের নয়, এরকম কন্টিনিউ দিনের পর দিন হতে থাকলে HCl ধীরে ধীরে কিন্তু পাকস্থলী যে মেমব্রেন সেটাকে কিন্তু ডেস্ট্রয় করে দেবে, বা ফার্স্ট আসবে মিউকাস মেমব্রেন, সেটাকে ডেস্ট্রয় করবে, ধীরে ধীরে পাকস্থলী মেমব্রেনটাকেও ডেস্ট্রয় করা শুরু করবে। তখন ওখানে যে বলে না জ্বালা জ্বালা করতে থাকে পেটে, আলসার হতে শুরু করে, ক্ষয় শুরু হতে থাকে, তাকে স্টোমাক আলসার অনেক সময় বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা রিজন, ওয়ান অফ দ্য রিজন আলসারের। এরপর আসছে অক্সিনটিক কোষ। অক্সিনটিক কোষ, অক্সিনটিক কোষ থেকে আরেকটি, আচ্ছা অক্সিনটিক কোষ অলরেডি আলোচনা করা হয়ে গেছে, সরি। অক্সিনটিক কোষের আরেকটা পয়েন্ট বলতে ভুলে গেছি। অক্সিনটিক কোষ হচ্ছে এখান থেকে কিন্তু এক রকমের স্পেশাল ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিলিজ হয়। কি না, এটা হচ্ছে ক্যাসেল বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যেটা ভিটামিন B12 অ্যাবজর্পশনে হেল্প করে। এখান থেকে কি রিলিজ হচ্ছে? ক্যাসেল বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর খরিত হয়, যা অন্ত্রে ভিটামিন B12 এর শোষণে সাহায্য করে। আচ্ছা, নেক্সট আসছি কি? নেক্সট আসছি আন্ত্রিক গ্রন্থি, অন্ত্র, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র নিয়ে আসছে কে? আন্ত্রিক গ্রন্থি। একই রকমভাবে পাকগ্রন্থির মতো
আন্ত্রিক গ্রন্থিও কিন্তু বিশেষ কয়েক রকমের কোষ নিয়ে গঠিত। ফার্স্ট কোষ কি আসছে? ফার্স্ট আসছে এখানে গবলেট কোষ, বা যেটাকে আমরা বলি মিউকাস কোষ। এখানেও মিউকাস খরিত হয়। গবলেট কোষ, বা এটা নিয়ে আমি আর ডিটেলসে কিছু বলছি না, কারণ অলরেডি বলেছি মিউকাসের কাজ কি। মিউকাস কোষ, যেটা কিনা মিউকাস ক্ষরণ করে। আচ্ছা, নাম্বার 2 আসছি আর্জেন্টিভ কোষ। আর্জেন্টিভ কোষ, এটা কি কাজ করে? আর্জেন্টিভ কোষ সেরোটোনিন ক্ষরণ করে। সেরোটোনিন ক্ষরণ করে। এবার বলতে হবে সেরোটোনিনের কাজ কি? সেরোটোনিন কি করে না মসৃণ পেশি সংকোচনে সহায়তা ঘটায়। মসৃণ পেশি বা স্মুথ মাসেল যেটাকে বলা হচ্ছে। মসৃণ পেশি সংকোচন এ সহায়তা করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই মসৃণ পেশি কোথায় রয়েছে? এইখানে না অন্ত্রে। সেখানে কি করে না পেরিস্টলসিস এই মসৃণ পেশির সংকোচন ঘটিয়ে কি করবে না সংকোচন ঘটিয়ে পেরিস্টলসিসে সহায়তা করবে। পেরিস্টলসিস আমরা আগের দিন জেনেছি। পেরিস্টলসিস পদ্ধতিতে কি না একটা খাদ্য যখন বা খাদ্যমণ্ড যেটাকে বলবো বোলাস, যেটা যখন অন্ত্রের মধ্য দিয়ে যে পদ্ধতিতে যাচ্ছে সেটাই হচ্ছে পেরিস্টলসিস। পেরিস্টলসিস ঘটাতে সহায়তা করবে। তাহলে আর্জেন্টিভ কোষ থেকে কি ক্ষরণ হয়? সেরোটোনিন ক্ষরণ হয়। সেরোটোনিনের কাজ হচ্ছে মসৃণ পেশির সংকোচনের সহায়তা করা। মসৃণ পেশির সংকোচন ঘটিয়ে তাতে কি করে না পেরিস্টলসিসের সহায়তা করে। হয়ে গেল। নেক্সট আসছে কি ব্রুনারের গ্রন্থি। নাম্বার 3 ব্রুনারের গ্রন্থি। এটি কি? এটাও বলতে পারি আমরা অনেকটা মিউকাস ক্ষরণে সহায়তা করছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট লিবারকুনের গ্রন্থি। লিবারকুনের গ্রন্থি। লিবারকুনের গ্রন্থি কি না এটা হচ্ছে বলতে পারি যে ক্ষুদ্রান্তে যে আমরা দেখতে পাবো ভিলির মতন, এই যে এরকম আঙুলের মতন প্রবর্ধক, এগুলোকে আমরা ভিলি বলছি। এই যে এগুলো ভিলি, এই পোর্শনটাতে হচ্ছে লিবারকুনের গ্রন্থি বলা হয়। ঠিক আছে। এখানে বিভিন্ন রকমের কোষ থাকছে, তারা যেরকম প্যান্থার সেল, গবলেট সেল এরকম বা স্টেম সেলস থাকছে, এরা বিভিন্ন রকমের কাজে সহায়তা করছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখানো হয়নি যেটা হচ্ছে কি মিউকাস কোষ। মিউকাস কোষ দেখতে কেমন এটা আমি বলতে ভুলে গেছি। মিউকাস কোষ অনেকটা যেন ফুটপ্রিন্ট ওদের লম্বাটে হয়। মিউকাস কোষ দেখতে কিন্তু এরকম, তার নিউক্লিয়াস ক্লিয়ার। আর ব্রুনার্সের গ্রন্থিও কিন্তু সেই মিউকাস ক্ষরণ করছে। মিউকাস আমরা বলতে পারি অনেকটা যে আম্লিকতা হচ্ছে, স্টোমাকে তো এতটা পরিমাণে আম্লিক হয়ে যাচ্ছে ACL এর কারণে, তো এই আম্লিকতা দূরীকরণে সহায়তা করছে। আর লিবারকুন গ্রন্থি ওটাও আরও অনেক রকমের কোষ নিয়ে, যেহেতু এটা এই যে লিভার, এটা কোনো একটা কোষ না, এটা গ্রন্থি, এটা অনেক রকমের কোষ নিয়ে গঠিত, প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ রয়েছে। যেরকম ধরে নাও প্যান্থার সেল, সেটা কী করছে ডিফেন্স করছে। গবলেট সেল যেটা মিউকাস তৈরি করছে। ঠিক আছে। বা স্টেম সেল হলে তখন সেটা কি করছে প্রোজেনিটর হিসেবে কাজ করছে।
মানে আরও ওখান থেকে আরও অন্যান্য নতুন সেল তৈরি করার জন্য কাজ করছে। এই গেল আমাদের মোটামুটি পৌষ্টিক গ্রন্থি। পরের দিন আমরা বিপাক নিয়ে আরও কিছু জিনিস আলোচনা করব।